ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যান্ড তালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত আসনোভা। পুঁজিবাজারে একটি প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছে না কেন। বাংলাদেশে বিদেশি ৩৫০টিরও অধিক বৈশ্বিক কোম্পানি ব্যবসা করছে, কিন্তু ৩০ বছরও বেশি সময় ধরে তালিকাভুক্ত হয়েছে মাত্র ১৩টি কোম্পানি, তাও আবার বেশিরভাগই ৯০ দশকে। অথচ এই কোম্পানিগুলোর লাভ, লোকসান, লেনদেন, বাজার প্রভাব সবই কিন্তু বিশাল, এবং লোকসান নেই বললেই চলে। তাহলে প্রশ্ন, এখনও তারা কেন পুঁজিবাজারে অংশ নিচ্ছে না? আর যদি তারা পুঁজিবাজারে আসতে চায়, তাহলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে কিনা এবং একই সাথে আস্থা ফিরবে কিনা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে? আজ এসব নিয়েই আমাদের আলোচনার বিষয়। বহুজাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে বাধা কি? আজ আমাদের সাথে অতিথি হিসেবে সংযোগে আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ এবং আছেন আইডিএলসি সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতার আয়োজনে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আপনারা দুজন আমাদের সাথে সংযোগে যুক্ত হয়েছেন। আমি একটু সাইফুদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। জনাব সাইফুদ্দিন, আপনি কি একটু বলবেন যে নতুন বহুজাতিক কোম্পানি আনতে ডিএসসির আসলে এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন? দেখুন, কতগুলো জিনিস আছে। আগে এটা না আসলে আলাপ করতে হবে যে যৌক্তিকতাটা কি। ধরেন, বহুজাতিক কোম্পানিগুলোকে কেন এখন লিস্টিং হওয়া প্রয়োজন। আমাদের এখানে দেখেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, পার্টিকুলারলি আপনার অনেক বড় যে কনজিউমার গুডস কোম্পানি আছে, তারপরে আপনার সবচেয়ে হাইয়েস্ট প্রফিটেবল কিছু ব্যাংক আছে বাংলাদেশের, ব্যাংকের মধ্যে অনেক হাইয়েস্ট, মানে সবচেয়ে বেশি প্রফিট করে এরকম ধরনের ব্যাংক আছে। তো এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এখন ইকোনমিটা যে সাইজের হয়েছে, তারপর এই বাংলাদেশ যে কনজিউমার বেসটা তৈরি হয়েছে, এখন পার ক্যাপিটা ইনকাম মানুষের 2500-এর ওপরে, তারপর আপনার একটা ম্যাক পপুলেশন যেটা মানে মিডল এবং অ্যাফ্লুয়েন্ট ক্লাস এখন অনেক বড় হয়েছে এবং সামনের দিকে আরো বড় হবে। তো সুতরাং ইকোনমিক পোটেনশিয়াল কিন্তু অনেক। এখন এই অবস্থায় যে মাল্টিন্যাশনাল গুলো আছে যারা ডিপ ইনটু দিস ইকোনমি, এই ইকোনমির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই সমস্ত কোম্পানি আসাটা কিন্তু যৌক্তিক এবং আসা তাদের উচিত। এটা হচ্ছে আমরা ধরেন উচিত এবং আইডিয়াল একটা কন্ডিশনের কথা বলতেছি। বাট এই আইডিয়াল কন্ডিশনের মধ্যেও তারা আসছে না কেন, এটা এখন প্রশ্ন। আপনি যেটা বলতেছেন, দেখেন এগুলো একটা বিষয় থাকে কি, যেগুলো খুব প্রফিটেবল কোম্পানি, কর্পোরেট গভর্নেন্স এদের এমনি ভালো, তারপর বিশ্বব্যাপী একটা ফ্র্যাঞ্চাইজ যেগুলো তো এরা তৈরি করেছে, তো এরা প্রথম যে রিলাক্টেন্সটা থাকে, তারা কন্ট্রোলটাকে লুজ করতে চায় না, এক নাম্বার। তো এবং তাদের এই লিস্টেড হলে পরে যে ডিসক্লোজার রিকোয়ারমেন্টটা থাকবে, পাবলিক স্পেসে চলে আসবে, এটা নিয়ে অনেক ডিসকোর্স হবে, কথা বলবে। তো সেখানে তাদের রিপুটেশনাল ঝুঁকিগুলোকে কিভাবে তারা ম্যানেজ করবে, এটা সম্পর্কে তারা একটু ভয় পায়, একটু সায় থাকে। লস অফ কন্ট্রোল এবং ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, এটা একটা কারণ। সেকেন্ড আসে হচ্ছে আপনার ট্যাক্সের ট্রান্সপারেন্সি। এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে পাবলিক লিস্টেড কোম্পানিগুলো যেটা হয় যে ওদের ইন্টার কোম্পানি অনেক ট্রানজেকশন থাকে। যেমন ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হয় যে গ্লোবাল কোম্পানির সাথে যে সমস্ত লেনদেনগুলো হয়, আপনার র মেটেরিয়াল কিনতেছে, র মেটেরিয়াল ওখান থেকে ট্রান্সফার প্রাইসিং এ নিয়ে আসতেছে। তো এই ট্রান্সফার প্রাইসিং গুলোর মধ্যে যে আপনার ট্যাক্স ট্রান্সপারেন্সি কিন্তু তেমন পাবলিক স্পেসে থাকে না। তো যখনই আপনার লিস্টেড হবে, তখন এই জিনিসগুলো কিন্তু মানুষের সামনে আসবে। তো ইত্যাদি কারণে তারা আসতে চায় না। সেকেন্ড আসে দেখেন, এবং আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ভ্যালুয়েশন মেথোডোলজি বাংলাদেশে যেটা আছে। তো এই সমস্ত কোম্পানিগুলো যেহেতু হাই পোটেনশিয়াল, হাই প্রফিটেবল পোটেনশিয়াল প্রফিট তাদের আছে, সুতরাং তাদের যে ভ্যালুয়েশনের যে মার্কেট ডেপথ দরকার বা ভ্যালুয়েশনের পদ্ধতিগত যে সমস্যাগুলো আছে, সেটার কারণে তারা মনে করে তারা কারেক্ট ভ্যালুয়েশন পাবে না, এটা একটা আছে। থিন লিকুইডিটি মার্কেট, এটা একটা ফ্যাক্টর। তো সেখানে তাদের ঝুঁকি থাকে একটা, মানে অনেক যদি ভোলাটাইল হয় কোম্পানির শেয়ার, তাহলে তাদের একটা ঝুঁকি থাকে। তাদের যে কোম্পানি ডিসক্লোজার যেগুলো থাকে, মানে ইনভেস্টার্স রিলেশনস একটা নতুন ভাবে তৈরি করতে হয়, তো সেই জায়গাটা একটা ঝুঁকির জায়গায় পড়ে। এছাড়াও দেখেন বাংলাদেশে কিন্তু রেগুলেটরি আনসার্টেন, ওদের পক্ষ থেকে যদি চিন্তা করি, তারা দেখেন একটা রেগুলেটরি আনসার্টেনটি কিন্তু সবসময় থাকে। যখন রেজিম চেঞ্জ হয়, তখন এক ধরনের এক রেজিমে আর এক রকম ট্যাক্সের পলিসিগুলো চেঞ্জ হয়। তো এগুলো অতিরিক্ত চেঞ্জের কারণে তারা ফিল করে যে এক ধরনের রেগুলেটরি আনসার্টেনটি বেড়ে যায় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে তাদের ক্যাপিটালের নিড থাকে না। হ্যাঁ, যদিও উচিত হচ্ছে তাদেরকে এখানে লিস্টিং করা, তার কারণটা শুধু ক্যাপিটাল নিড না। এখানে এদেশের মানুষের সাথে, দেশের সাথে যদি সম্পৃক্ত তাদের থাকতে হয় লং টার্মের জন্য, তাহলে তো তাদের ফরচুন শেয়ার করতে হবে। তো তাদের যে প্রফিটেবল কোম্পানি, এদেশের রিসোর্স, এদিকে জনবল, এদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার সবই তারা ব্যবহার করবে।
কিন্তু তাদের এই প্রফিটেবল ফ্র্যাঞ্চাইজের জিনিসটা শেয়ার করবে না, এটা তো হয় না, এটা তো জি, কারেক্ট না। তো জনাব সেটাই জনাব একটা সাইফুদ্দিন, আমরা আসলে আপনার কাছ থেকে অনেকগুলো কারণ শুনলাম যে কেন বহুজাতিক কোম্পানিগুলো আসলে লিস্টেড হতে চাইছে না বা আসছে না। আমরা একটু জনাব মাহমুদ হোসেন আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমরা অনেকগুলো বিষয়ের সাথে কিন্তু একটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হলো ট্যাক্স ইস্যু এবং বিভিন্ন সময় পলিসি চেঞ্জ। আপনি কি জনাব সাইফুদ্দিনের সাথে একমত কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, সাইফুদ্দিন ভাই যে কারণগুলো বলল সবই তো যুক্তিসঙ্গত কারণ, বাট এখানে আমি যে কারণটা বলবো এর সাথে অ্যাড করে যে যে বহুজাতিক কোম্পানিগুলো কেন লিস্টেড হবে, তার তো দরকার নাই এখানে লিস্টেড হওয়ার জন্য। তার যদি রেগুলেটরি কম্পালশন থাকতো, যেমন আমরা যদি পার্শ্ববর্তী দেশের কথা বলি, যেটা সাইফুদ্দিন ভাইও কিন্তু বলেছেন, যে পার্শ্ববর্তী দেশে দেখেন একটা আহ, বহুজাতিক কোম্পানিকে ওই দেশে ব্যবসা করতে হলে ইন্ডিয়াতে তাকে সার্টেন পার্সেন্টেজ কিন্তু ওই স্পেসিফিক জিওগ্রাফিতে আপনার লিস্টেড হতে হয় বা শেয়ার আপলোড করতে হয়। তো আমাদের এখানে তো এটা করা যায়নি। ইভেন আপনি মনে করেন যেগুলো বহুজাতিক কোম্পানি আছে, সরকারের সাথে মালিকানা আছে বাংলাদেশ সরকারের, সেগুলোও কিন্তু বিভিন্ন সময় কথা বলা হয়েছে যে এগুলোকে লিস্টিং করা হবে, তাও কিন্তু করা হয়নি। আসলে কি, আমাদের এই ক্যাপিটাল মার্কেটে আপনার পরিপূর্ণতা দানের জন্য যে রকম একটা পলিসি সাপোর্ট দরকার বা যে রকম একটা পলিসি এনফোর্স দরকার, সেই জিনিসটাই তো আমাদের পলিসি মেকাররা করতে পারেননি। সেটা যেমন মনে করেন সব সময় ব্যুরোক্রেসি ফেল করেছে, তাদের স্বার্থে আপনার এটা ব্যবহার করেছে। কারণ আমরা বহুজাতিক সরকারি মালিকানা অংশীদারিত্বের কোম্পানিগুলোর ক্ষেত্রে বলছি যে সচিবরা তাদের আপনার ওখানে স্টেট ছাড়তে চায় না, কন্ট্রোল ছাড়তে চায় না। এখন তো এমন একটা সময় যেখানে আপনার মনে করেন সচিবদের ওই রকম পরিমাণ আপনার অ্যাসার্শন, পাওয়ার অ্যাসার্শন নাই। তারপরেও কি এই লিডারশিপ পাচ্ছে? পাচ্ছে না। কাজেই কেন পাচ্ছে না? কারণ আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু ওভার দ্য পিরিয়ড এটা যা করণীয় তা না করে এটাকে উপেক্ষিত রাখা হয়েছে। আর ট্যাক্সের কথা যেটা বলা হয়েছে, যে দেখুন, ট্যাক্সের তো আপনার মনে করেন লিস্টেড এন্ড নন লিস্টেড মধ্যে ওই রকম বড় একটা ইনসেনটিভ নাই, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, ফরেন্টিয়ার কান্ট্রির কথা বলি, সব জায়গায় কিন্তু আছে। বাট আমাদের এখানে করা হয় না। এটা বারবার কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এই যে আপনার লিস্টেড কোম্পানিগুলোকে ট্যাক্স ইনসেনটিভ দিয়ে যদি ক্যাপিটাল মার্কেটে আনা হয়, তাতে রাষ্ট্রের যে পরিমাণ আপনার লস হবে, আদৌ লস হবে না, বাট আপনার এই যে এরা ব্যাংক থেকে যে পরিমাণ ক্যাপিটাল রেজ করে পরবর্তীতে ফেল করে এবং সেটা সরকারকে তার রাজস্ব থেকে ঘাটতি মেটাতে হয়, এই দুইটার যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে ওই আপনার মূলধনী ঘাটতি, ব্যাংকগুলোকে যে পরিমাণ সরকার সাপোর্ট দেয়, ওটা যদি 100 টাকা দেয়, এখানে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হলে যদি আপনার মনে করেন ইনসেনটিভ 20 টাকা দিত, তাতেও কিন্তু অনেক বেশি গভর্নমেন্টের সেভ হতো। বাট স্টিল ওদিকে যায় না, কারণ আমাদের এনবিআর এর সবসময় একটা ইজিপিক থাকে। তারা চিন্তা করে যে লিস্টেড কোম্পানির বোধহয় ট্যাক্স রেট কমালি আর রাজস্ব ঘাটতি মেটানো যাবে না। এইগুলো সবাই কি একটা ইজি লাইফ চায়, এবং কেউই কিন্তু দেশের স্বার্থের কথা চিন্তা করে না যে ক্যাপিটাল মার্কেট ছাড়া একটা দেশের ম্যাক্রো ইকোনমি বা অর্থনীতি, প্রাইভেট সেক্টর আপনার স্ট্রং হতে পারে না, সাস্টেনেবল হতে পারে না। যে শুধু তারটা আপনার চিন্তা করে ওই সাইলো মেন্টালিটি নিয়ে, এটাও একটা কিন্তু কারণ। আর বহুজাতিক কোম্পানিগুলো ট্রান্সপারেন্সি চায় না, বা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট অনেকাংশে রেডি না। আমি বলবো ট্রান্সপারেন্সি চায় না তা না, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট আসলে ওই স্ট্যান্ডার্ডে রেডি হতে পারেনি। কারণ আপনি যদি ফর এক্সাম্পল চিন্তা করেন বিএটি, বিএটি কি বড় মানে খুব ছোট বহুজাতিক কোম্পানির নাকি? সে তো আছে। তাহলে আপনার মনে করেন ইউনিলিভার কেন হতে পারবে না? ইউনিলিভার, আবার ইউনিলিভারেরই কনজিউমার যে ইউনিটটা আছে সে তো অলরেডি লিস্টেড আছে, এখন সে আছে। আপনার মনে করেন ইউনিলিভার কেন আপনার মনে করেন মূল কোম্পানি সে করতে পারবে না? কারণ তাকে ফোর্স করা হয় না। এখানে ইস্যুটাই হচ্ছে আমাদের পলিসিগত ব্যাপার, এবং আমি বলবো সেখানে পলিসি মেকারদের দৈন্যতা। তারা যা বলেন
তা বাস্তবায়ন করেন না। এভাবেই আমি বিষয়টা দেখতে জি, চাই। এখানে আপনি বলতে চাচ্ছেন যে পলিসিগত কিছু জটিলতা রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজারে এসে অনেকটা অনিরাপদ বোধ করেন, এজন্য হয়তো তারা আসতে চাচ্ছেন না। আমরা এই আলোচনায় আবারও ফিরে আসবো, কিন্তু এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় বহুজাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে বাধা কি। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা আবারও আমাদের অতিথিদের কাছে ফিরে যেতে চাই। পর্যায়ে আমি একটু জনাব সাইফুদ্দিন, আপনার কাছে একটু যেতে চাই। আমরা যে দুটি বিষয়ে এসেছি পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করে একটি বিষয় এসেছে যে পলিসি সাপোর্টের বিষয়টি, এবং এখানে বলা হয়েছে যে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য পলিসিগুলো করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেগুলো কার্যকর হয় না। আমার কাছে একই প্রশ্ন একটি আছে, আমি সেটা প্রশ্নটা আপনাকে আবারও একটু করতে চাই যে বিদেশি বিনিয়োগকারীরা কি তাহলে শেয়ার বাজারে এই সমস্ত কারণেই তারা বিনিয়োগ করতে চান না, বা তারা কি বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের শেয়ার বাজারকে তারা অনিরাপদ মনে করছেন? বিদেশি বিনিয়োগকারী এই মার্কেট, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করা একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। কিন্তু আপনার লিস্টিং এর সাথে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানে লিস্টিং হওয়া কিংবা না হওয়ার সাথে বিদেশি বিনিয়োগকারীরা আসবে কিনা এটা এইভাবে সম্পৃক্ত না আর কি। যেভাবে সম্পৃক্ত সেটা হচ্ছে যে ভালো ইনভেস্টেবল স্টক আছে কিনা। এখন ভালো স্টক, ইনভেস্টেবল স্টক যদি দেশি কোম্পানি যদি থাকে তো সেখানে তাদের কোনো সমস্যাই তো নেই। এখন বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে থেকে যে কারণে বিগত সময়গুলোতে বিমুখ হয়েছিল তার পিছনে কারণগুলো অন্য। সেটা মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, পার্টিকুলারলি আপনার গত সেই সময় যে মার্কেটে যে ইন্টারভেনশন, ঘন ঘন ইন্টারভেনশন ছিল, সেগুলো একটা কারণ ছিল। মার্কেট বন্ধ ছিল, ফ্লোর প্রাইস দেওয়া ছিল, এগুলো একটা কারণ ছিল। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর আসার, আমি ওনার কথা ধরে যেটুকু বলবো সেটা হচ্ছে, দেখেন উনি ঠিকই বলেছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে মার্কেটে লিস্টিং হওয়ার জন্য যে আমাদের পলিটিক্যাল যে অ্যাসার্টিভনেসটা প্রয়োজন, সেই পলিটিক্যাল অ্যাসার্টিভনেস আসলে অভাব আছে। এটা ঠিক কথা। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনার ওই সমস্ত কোম্পানিগুলো, পার্টিকুলারলি যে মাল্টিন্যাশনালগুলো তো বাংলাদেশ গভর্নমেন্টের মালিকানা আছে, তো সেখানে আসলে বাংলাদেশের গভর্নমেন্টও তারাও চায় না, প্রফিটেবল একটা ভেঞ্চারের একটা অংশ আছে বলে তারাও চায় না যে হয়তো দিতে চায় না আর কি, মানে বাংলাদেশ মার্কেটে সেগুলো লিস্টিং এ। তো এগুলো ফ্যাক্টর আছে। এখন মাল্টিন্যাশনালগুলো আনার জন্য যেটা করা যেতে পারে, একটা হচ্ছে অ্যাসার্টিভনেসটা লাগবে পলিসিগত। ওদের প্রয়োজন নেই, ক্যাপিটালের প্রয়োজন হয়তো নেই, কিন্তু তারাও একটা জিনিস জানে, বাংলাদেশে দীর্ঘ সময় থাকতে গেলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং এই কান্ট্রির বিনিয়োগকারীদের সাথে সেখানেও কিন্তু সম্পৃক্ততা তাদের আরো বাড়তে হবে। একটা ডিসকোর্সের মধ্যে তাদেরকেও থাকতে হবে, জবাবদিহিতার মধ্যেও থাকতে হবে। দে আন্ডারস্ট্যান্ড দিস থিং, বাট যত সময় তারা ডিলে করতে চায়, বেসিক্যালি এই পদ্ধতিতে তারা আছে। জি, সেক্ষেত্রে আমি একটু মাহমুদ হোসেন আপনার কাছে যেতে চাই। মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে তারা বিভিন্ন সময় আমরা তাদেরকে বলতে শুনেছি যে যদি বহুজাতিক কোম্পানিগুলো লিস্টেড হয় কিংবা তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে ব্যবসা ঝুঁকি রয়েছে। আপনি কি সেটা মনে করেন? না, দেখুন, এইটা একদম ঠিক না। কারণ বাংলাদেশ বোধহয় ওয়ান অফ দ্য ফিউ ক্যাপিটাল মার্কেট হবে যেখানে শেয়ার হোল্ডাররা ওই পরিমাণ কিন্তু ওনারশিপ, মাল্টিন্যাশনাল কোম্পানি হোক বা অন্য কোম্পানি হোক, সেখানে গিয়ে অ্যাসার্ট করে না বা করতে পারে না। আপনার মনে করেন এই কালচারটাই এখানে গড়ে উঠেনি। এখানে আপনি দেখেন স্কোয়ারের মতো কোম্পানি, এসিআইয়ের মতো কোম্পানি, এরা তো নির্দ্বিধায় আপনার মনে করেন এখানে ব্যবসা করে যাচ্ছে। এবং সেখানে কটা আপনি ইনসিডেন্ট আছে যেখানে আপনার সাধারণ শেয়ার হোল্ডাররা গিয়ে তাদের ডে টু ডে অপারেশনে গিয়ে ডিস্টার্ব করছে। আপনি দেখবেন একমাত্র এজিএম এর সময় একটা চক্র থাকে খুবই আপনার নেগলিজেবল, তারা গিয়ে কিছু হয়তো চাঁদা টাদা চায়, বাট ওটা একদম মনে করেন আলোচনার মধ্যে আসার মতো বিষয়ই না। আমি যেটা মনে করি যে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে যদি লিস্টেড হয় তাহলে তাদের যে যে সুবিধাটা হবে, এই সুবিধাটা আপনার মনে করেন তারা ইগনোর করতে পারছেন। কারণ হচ্ছে তাদেরকে আপনার একটা অতটা আপনার কম্পিটিটিভ এনভায়রনমেন্টে এখানে ব্যবসা করতে হচ্ছে না। কারণ যখনই একটা ক্যাপিটাল মার্কেটে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড হয়, তার যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা, তার যে আপনার পরিচিতিটা বেড়ে যায়, এটা কিন্তু কম কিছু না। এবং আপনার অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু এই মাল্টিন্যাশনাল, বিশেষ করে
সিটি কোম্পানিগুলো আপনার কোটি কোটি টাকা খরচ করেন। তো আমার এখানটা একটা আপনার মনে করেন ওই যুক্তিটা আমি একদম নিব না যে এখানে ডিস্টারবেন্স হবে বলে তারা করছে তা না। বাট একটা ট্যাক্স ইনসেন্টিভ তো দেয়াই যায়, বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা রেগুলেটরি এনফোর্সমেন্ট দরকার। আপনি দেখেন ব্যাংকগুলোকে যেমন বাধ্য করা হয়েছে যে ক্যাপিটাল মার্কেটে এত বছরের মধ্যে আসতে হবে। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তার কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক অলরেডি ক্যাপিটাল মার্কেটে লিস্টেড। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে এনবিএফআই, সেগুলো লিস্টেড। ওগুলোকেও যদি এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মতো সুযোগ দেওয়া হতো, ওরা কিন্তু লিস্টেড হতো না। দেখেন, তো আপনার আমাদের এখানেই কিন্তু আপনার এক্সাম্পল আছে যে রেগুলেটরি কম্পালশন থাকলে কিভাবে লিস্টিং করা যায়। তো আমাদের এখানে দ্য অনলি মেইন রিজন আমি বলবো অ্যাবসেন্স অফ রেগুলেটরি কম্পালশন লিস্টিং এর ব্যাপারে। জি, সেক্ষেত্রে জনাব সাইফুদ্দিন, আপনি কি মনে করছেন যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে এই সকল বহুজাতিক কোম্পানিগুলো আনাটা, তাদেরকে নিয়ে আসাটা মার্কেটে কি খুব জরুরি, নাকি এগুলো খালি লোক দেখানো? না, সাধারণ বিনিয়োগকারীদের জন্য তো অবশ্যই। ক্যাপিটাল মার্কেটে যেটা হচ্ছে, আমাদের ক্যাপিটাল মার্কেট ডেফিনেটলি খুব থিন একটা মার্কেট। আমাদের এখানে প্রোডাক্ট বেসটা কম। ভালো প্রোডাক্ট অর্থাৎ ভালো ইনভেস্টেবল অপশন গুলো এগুলো আছে, হ্যাঁ। তো এগুলো বিনিয়োগকারীদের জন্য অবশ্যই ভালো, কিন্তু তার চেয়েও আমি বেশি মনে করি এই মাল্টিন্যাশনাল গুলোর যে লং টার্ম কমিটমেন্ট। আর একটা যেটা মাহমুদ ভাই খুব সুন্দর বলছে, সেটা হচ্ছে যে এই মাল্টিন্যাশনাল গুলো ভবিষ্যতে এই জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য তাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনেরও কিন্তু কাজ করে। এটা যথেষ্ট বড় ইম্প্যাক্ট এখানে আছে। আর আর একটা জিনিস যে এই জনগণের যখন একটা লিস্টিং হবে, তখন মানুষের কাছে আরো বেশি ট্রান্সপারেন্ট হবে, পরিষ্কার হবে। এবং এটা আমরা দাবিও রাখি, এটা মানুষের কিন্তু দাবিও তাই। সেটা সেটা তারা এক্সপেক্ট করতেই পারে, রেগুলেটরের কাছে ট্রান্সপারেন্ট হবে। এই সব কারণে আসা উচিত। কারণ শুধু এই না যে বিনিয়োগকারীদের সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে বিনিয়োগকারীদের, এটা একটা রিজন তো বটেই, কিন্তু তাদের নিজেদেরই লং টার্ম কমিটমেন্টের জন্য, লং টার্ম তাছাড়া চ্যালেঞ্জের মুখে পড়বে, চ্যালেঞ্জ থেকে বাইরে থাকার জন্য তাদের আসা উচিত বলে আমি মনে করি। কিন্তু মাহমুদ হোসেন, এখানে একটি বিষয় আপনাকে একটু বলতে চাই। সরকার 2010 এবং 20 সালে কিন্তু কর ছাড় দিয়েছিল এবং একই সাথে প্রণোদনাও ঘোষণা করেছিল, কিন্তু তখন কিন্তু খুব একটা বেশি সাড়া মেলেনি। কেন মেলেনি তখন? না দেখুন, 2010 সাল 2020 সাল একবার সারা মিলেনি। বাট আপনার বেসিক্যালি ওই যে আমি বলছি যে দেখেন, আমি যদি নিজে একটা না করি এবং আমি অন্য একটা কোম্পানিকে করতে বলি, তাহলে তো হবে না। সরকারের নিজস্ব মালিকানা যেখানে আছে বহুজাতিক কোম্পানি, তারাই তো নিজেরা করে এক্সাম্পল তৈরি করছে না। আপনি দেখেন অনেকগুলা সাকসেসফুল ফার্মাসিউটিক্যাল মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে সরকারের মালিকানা আছে, যেগুলো ক্যাপিটাল মার্কেটে আসলে কিন্তু ক্যাপিটাল মার্কেটে খুব ভালো ভালো আপনার কোম্পানি আসতো। এবং সেটা সংখ্যায় কিন্তু একটা দুটো না। তো এই সরকার তো সেগুলো আনেনি। আপনার মনে করেন এফএমসিজি, সেগুলো কিন্তু কনজিউমার গুডস, সেগুলো কিন্তু আনেনি। তো যেখানে সরকার নিজস্ব মালিকানা কোম্পানিগুলো নিয়ে আসছেন না, সেখানে একদম 100% মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সে যে এনফোর্স করবে, সেখানেও তো মোরাল স্ট্যান্ডটা কোথায় থাকে, তাই না? এটাও একটা দেখতে হবে। আবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখেন, কর ছাড় দিয়েই যে শুধু হয় তাও বলবো না। আপনি দেখেন বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানি যারা কর ছাড়ের সুবিধা নেয়ার জন্য ক্যাপিটাল মার্কেটে নামকা ওয়াস্তে লিস্টেড হয়েছে, বা আমি বলবো অনেকটা আপনার হচ্ছে ক্যাপিটাল মার্কেটের এই সুযোগটা নিয়ে খেলা করেছে। আপনি এই দেখবেন, এভাবে আমি নাম বলছি না, বেশ কয়েকটা কোম্পানি তারা যে পরিমাণ নগণ্য পার্সেন্টেজ অফ শেয়ার নিয়ে লিস্টেড হয়েছে, এটা অনেকটা আপনার মনে করেন হাসি তামাশার মতো। আমাদের পলিসিগুলো আসলে এমনভাবে করা হয়, ওই যে আপনি প্রথম দিকে বলছিলেন যে কিছু নির্দিষ্ট পিপলকে সুবিধা দেওয়া হয়, এটাই একটা প্রবলেম হয়ে যায় যে এগুলো নট মেন্ট ফর ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট, রাদার টু গিভ দ্য ফ্যাসিলিটি টু পলিটিক্যাল অলিগার্ক। এটাই হচ্ছে দুঃখের বিষয় আর কি। জি, আমরা বুঝতে পেরেছি এবং আমরাও প্রত্যাশা করছি যে এই পুঁজিবাজার যেন ঘুরে দাঁড়ায় এবং এখানে যে ধরনের পলিসি সাপোর্ট দরকার রয়েছে, সরকার সেই সাপোর্টগুলো দিবে। মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাহমুদ হোসেন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপনাকে ধন্যবাদ।